অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। দিকে দিকে হিংসার আগুন জ্বলছে। বাংলাদেশের হাসিনা সরকারের গোপন কুঠুরি, আয়নাঘরের অন্ধকার অত্যাচারের হার হিম কাহিনীর কথা শোনাবো আপনাদের। সেখানে যারা যারা বন্দী ছিলেন, কেন তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কেমন ছিল আয়নাঘর, কি চলতো তার ভেতরে, তারপর কেমন অত্যাচার করা হতো, শুনুন তাদেরই মুখ থেকে। সেলিম হোসেন আয়নাঘরের বন্দী, কি বলছেন শুনবো। এর ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। প্রাক্তন সেনাকর্তা হোসেনুর রহমান ওই আয়নাঘরের বন্দী ছিলেন। কি বলছেন তিনি, তার কি অভিজ্ঞতা শুনবো। নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক। সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের, তা আমি এলাকাটা চিনে ফেলি, স্থানটাও চিনে ফেলি। যে নতুন যে কমপ্লেক্স গুম হাউজের, সেটা হলো পাঁচটা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যেই পাশে আমি ছিলাম, অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে যেই বাথরুম, সে বাথরুমে 2টা প্যান আছে, একটা লো প্যান, একটা হাই প্যান, হাই কমোড। আমি হাই কমোডের উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই, আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা। এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। আয়নাঘরের বন্দী শেখ মোহাম্মদ সেলিম হোসেন আর কি বলছেন শুনবো। বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ওইটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই। আর যখন টয়লেটে নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না। কারণ হলো ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে, ওইখানে শব্দটা আরো বিকট হইতো। ভাবুন, শব্দ যাতে বাইরে না যায় তার জন্য বড় বড় নাকি ফ্যান লাগানো ছিল। আরো একবার শোনাই আয়নাঘরের বন্দী হাসিনুর রহমান কি বলছেন এই বিষয়ে। শোনা না যায়, ভিতরে কোনো শব্দটা বাইরে না যায়, এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা একজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টে একজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে। ভেতরের ঘরে নাকি কোনো জায়গা নেই, কি বলছেন শেখ মোহাম্মদ সেলিম হোসেন শুনুন। রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত 10 ফিট স্কোয়ার হবে, খুব উঁচা। আর রুমে আপনার কোনো জানালা নাই, একটাই দরজা, আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা, একটা এক্সজস্ট ফ্যান আছে উপরে, আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে। এই আয়নাঘরের উচ্চতা কত, এই বিষয়ে কি বললেন হাসিনুর রহমান শুনুন। 16 রুমের কমপ্লেক্সটা খুব পুরনো আমলের, অনেক পুরো। আমি 90 সালে ছিলাম আর্মি এমপিতে অফিস অফিসার হিসেবে, তখন আমি এটা এরকমই দেখি। এটা উচ্চতা 18 ফিট, দেওয়ালগুলি মসৃণ, প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং একজস্ট ফ্যান আছে একটা করে। এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিক, যেটা নতুন রুম করা হয়েছে তার শিকটি একটু তুলনামূলকভাবে চিকন, লোহার দরজা, তারপরে হলো আপনার বড় কাঠের দরজা, কাঠের দরজার মাঝখান দিয়ে আছে আপনার ছিদ্র, যা দিয়ে দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি। আয়নাঘরের বন্দী শেখ মোহাম্মদ সেলিম হোসেন তিনি বলছেন একেবারে সকালবেলা চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, শুনুন। তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখ টোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
তো এখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে। তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম, আমার টোটাল পরিচয়, আমি কি করি, সম্ভবত